যারা চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি যে কাজগুলো করছে তখন আওয়ামী লীগের লোক করছে না, শিবিরের লোক করছে না, বিএনপির লোকই করছে। এই সরকারের সামনে দৃশ্যত এখন আসলে কোনো পলিটিক্যাল প্রবলেম নেই। তার এক নম্বর প্রবলেম হলো তার নিজের দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত, ছাত্রদল, যুবদল এবং নিজের দলের মধ্যে। সেখানে গুপ্তরা আছেন? না, গুপ্তর জন্য না, যারা পেয়েছে যারা পায়নি, আর যারা অপরাধী অর্থাৎ যারা চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি যে কাজগুলো করছে তখন আওয়ামী লীগের লোক করছে না, শিবিরের লোক করছে না, বিএনপির লোকই করছে। এদেরকে নিয়ন্ত্রণ করা এবং এই দুই গ্রুপের মধ্যে সমন্বয় করা। এক গ্রুপ চাঁদাবাজি করছে, আরেক গ্রুপকে দিচ্ছে না, এটা হলো তাদের এক নম্বর সমস্যা। দুই নম্বর তাদের সমস্যাটা হলো এই যে এখন বৈশ্বিক সমস্যা, গ্লোবাল প্রবলেম, তার সাথে সাথে স্থানীয়ভাবে যে অর্থনৈতিক সমস্যা প্রবল আকার ধারণ করছে। এমনিতেই আমাদের যে ফুড সিকিউরিটিতে আমরা আরও 6 মাস আগে, বিফোর 6 মান্থ, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন যেটা FAO বাংলাদেশকে রেড জোনে রেখেছে। দুই নম্বর হলো যে আমরা এই এশিয়ার মধ্যে প্রথম দেশ হতে যাচ্ছি। বলা হচ্ছে যে এদের দেশে কোনো ফুয়েল থাকবে না। এবং BGM-এর সাবেক সভাপতি পারভেজ, ও তো বিএনপির লোক, তিনি বলছেন যে বিদেশিরা এই ফোরকাস্টটিকে সামনে রেখে আগামী 3 মাস পর আমাদের দেশে জিরো ফুয়েল হয়ে যাবে, কোনো জ্বালানি থাকবে না, ফ্যাক্টরিগুলো চলবে না। এই ভয়ে আমাদের কোনো অর্ডারই দিচ্ছে না, শুধুমাত্র রেগুলার অর্ডার, অর্থাৎ গার্মেন্টসের অর্ডার আমরা পাচ্ছি না। এবং এটা অনেকগুলো পত্রিকাগুলো লিডিং নিউজ করছে। ফলে এই অর্থনৈতিক সমস্যার কারণে এই সরকার ধসে পড়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ বিএনপি, জামাত বা ওই অনেক মানে বিরোধী যে শক্তিগুলো আছে, এটা এই সরকারকে এই মুহূর্তে এর জন্য কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই সংকট উত্তরণে তার জন্য পরামর্শ কি থাকবে? না, এখানে এদের জন্য কোনো পরামর্শ নেই। তাদের পরামর্শদাতা অনেক বড় বড় পরামর্শদাতা আছে। আমরা শুধু, আমি যেটা বলতে পারি সেটা হলো আমরা এভরিথিং, আমরা যা কিছু দেখছি ওটার প্রেক্ষিতে এখন সরকার যে কাজগুলো করছে, আমরা তাদের মধ্যে অনেস্টির চাইতে অভিনয়টা বেশি দেখছি। তারপরে শেষে কথার চাইতে মানে যাকে বলে অতিকথন বেশি দেখছি, যেগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলছে। এরপরে এই সরকারের মধ্যে যোগ্যতম লোকের চাইতে অযোগ্য লোকের বেশি, যাকে বলে এখানে আধিক্য বেশি। মানে যে কজন যোগ্য লোক আছে তারা সব পিছনে পড়ে আছে, আর অযোগ্য লোকগুলো সব দুধের স্বর হয়ে এই সরকারের উপরে লম্ফজম্প করছে। এটা আমরা দেখছি। এখন তারা যদি, সরকার যদি বলে যে না, তোমরা যেটা দেখছো সেটা রং দেখছো, আমি তো এদেরকে মনে করছি এরা যোগ্যতম লোক। তো এই যোগ্যতম লোক এখন এই মুহূর্তে ধরেন আমেরিকার সাথে একটা ভালো ডিল করবে, চীনের সাথে ডিল করবে, ভারতের সাথে ডিল করবে, এরকম একজন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা, এরকম 5 জন এক্সপার্ট আমি সেখানে দেখছি না। ফাইন্যান্সিয়াল সেক্টরে অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় যে সমস্ত লোকজন আছে, আমার কাছে মনে হচ্ছে না যে ইভেন ইউনূসের জমানাতে। কেন খলিলুর রহমানকে আপনার যোগ্য মনে হচ্ছে না? তিনি তো আমেরিকার সঙ্গে চুক্তি করে ফেললেন। না, সেটা যোগ্য তো মনে হচ্ছে না, আমি বলে দিলাম আমরা একেবারে যোগ্য মনে হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তিনি হয়তো লেখাপড়া আমার চেয়ে ভালো বা তার বয়সও আমার চেয়ে বেশি, কিন্তু মূল ব্যাপার হলো কি জানেন, দলের সঙ্গে দলের একটা আইডিওলজি, দলের সঙ্গে একটা কানেক্টিভিটি থাকতে হবে। তার তো দলের কানেক্টিভিটি নাই, প্লাস দলের কোনো সমর্থন তার উপর নেই। মানে বিএনপি অ্যাজ এ হোল সে যা বলবে তার সঙ্গে যে সমর্থন দেবে সেটা তার মধ্যে নেই। আর তার চেয়ে বড় ব্যাপার হলো সে দীর্ঘদিন বাংলাদেশ থেকে বাইরে আছেন। আর সর্বশেষ ব্যাপার হলো তার হৃদয়ে আমেরিকার পতাকা পথ করে উঠতেছে। তো এই আমেরিকার পতাকা হৃদয়ের মধ্যে রেখে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা বারবার খালি তার মনে হয় ইউনূস সাহেব বলছে একটু রিসেট করে দেই। হ্যাঁ, এই পতাকা আর এই গানের সাথে আমেরিকার জাতীয় সঙ্গীত আমি বাজাই। ফলে এইভাবে হবে না, বুঝলেন? এমন একটা লোক দরকার যার জাতীয় সঙ্গীত শুনলে কান্না পাবে, যার বাংলাদেশের পতাকা দেখলে তার বুকের মধ্যে ধড়ফড় করবে, বাংলাদেশের মানুষ দেখলে তার হৃদয় বিগলিত হবে। এইরকম মানুষ রাজনীতিতে যখন আসবে, মন্ত্রণালয়ের দায়িত্বে আসবে, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে বরকত চলে আসবে।